হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়, অর্থাৎ পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। এই অধ্যায় থেকে 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর নিয়েই কিন্তু ভিডিওটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমে আসছি আমরা, সঠিক উত্তরটি নির্বাচন করো এই টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর। একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে ক্যালসিয়াম সরবরাহ করে 26 কেজি, 32 কেজি, 47 কেজি, 99 কেজি। উত্তর হবে অপশান ডি, 99 কেজি। ফ্লুরোসেন্ট বাল্বের কারখানায় যারা কাজ করেন তাদের যে রোগ হয় সেটি হলো বেরিওলিস, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, কোনোটি নেই। উত্তর হবে অপশান এ, বেরিওলোসিস। তুষারাবৃত মেরু অঞ্চলে বরফে হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হলো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। উত্তর অপশান বি, 2 ভাগ। চোয়ালের হাড়ের ক্ষয় হয় সিলিকোসিস রোগে, বেরিওলোসিস রোগে, অ্যাসবেস্টোসিস রোগে, ফসিস রোগে। উত্তর হবে অপশান ডি, ফসিস রোগে। বর্গীর জটা কিন্তু একটু সাইড হয়ে গেছে, ওটা কিন্তু ঠিক করে নেবে। গত 500 বছরে যতগুলি প্রজাতির পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো 184টি, 284টি, 484টি, 784টি। উত্তর হবে অপশান ডি, 784টি। হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের জলের বন্দোবস্ত হয় তা হলো প্রায় 15 কোটি, 60 কোটি, 80 কোটি, 120 কোটি। উত্তর হবে অপশান ডি, 120 কোটি। সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার 10 থেকে 20%, 30 থেকে 40%, 50 থেকে 60%, 60 থেকে 70%। উত্তর হবে অপশান এ, 10 থেকে 20%। অরণ্য উদ্ভিদরা হলো উৎপাদক, খাদক, বিয়োজক, পরিবর্তক। উত্তর হবে অপশান এ, উৎপাদক। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছরে গড়ে বেড়েছে প্রায় 1 মিমি, 3 মিমি, 6 মিমি, 9 মিমি। উত্তর হবে অপশান বি, 3 মিমি। প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে তা হলো 5%, 15%, 25%, 75%। উত্তর হবে অপশান সি, 25%। গত 500 বছরে যতগুলি মেরুদণ্ডী প্রজাতির পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো 138, 238, 338, 538। উত্তর হবে অপশান সি, 338। পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হলো প্রায় 49%, 69%, 79%, 99%। উত্তর হবে অপশান ডি, 99%। 2001 সালের গোড়ায় জানা যায় গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। উত্তর হবে অপশান এ, 1 ডিগ্রি। গ্রিনহাউস প্রভাবের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে, সমুদ্রের জলতলের উচ্চতা কমে যাবে, সমুদ্রের জল বাষ্পীভূত যাবে, সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে যাবে। উত্তর হবে অপশান এ, সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে। গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতির পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো 159টি, 259টি, 359টি, 459টি। উত্তর হবে অপশান সি, 359টি। পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হলো প্রায় 49%, 69%, 79%, 99%। উত্তর হবে অপশান ডি, 99%। প্রবাল প্রাচীরের যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে তা হলো 5%, 15%, 25%, 75%। উত্তর হবে অপশান সি, 25%। অরণ্যের বেশিরভাগ প্রাণী হলো উৎপাদক, খাদক, বিয়োজক, পরিবর্তক। উত্তর হবে অপশান বি, খাদক। ভারতীয় ভূখণ্ডের আয়তন প্রায় 11 লক্ষ বর্গ কিমি, 22 লক্ষ বর্গ কিমি, 33 লক্ষ বর্গ কিমি, 44 লক্ষ বর্গ কিমি। উত্তর হবে অপশান সি, 33 লক্ষ বর্গ কিমি। 2001 সালের গোড়ায় জানা যায় গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে। এই প্রশ্নটা কিন্তু একবার হয়ে গেছে, আমি আর এটা বলছি না। পৃথিবীর মোট প্রাণীর প্রজাতির মধ্যে ভারতে রয়েছে প্রায় 2.43%, প্রায় 4.43%, প্রায় 7.43%, প্রায় 11.43%। উত্তর অপশান সি, 7.43%। একটি গ্রিনহাউস গ্যাস হলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন। উত্তর হবে অপশান ডি, মিথেন। গত 500 বছরে পৃথিবীতে যতগুলি প্রজাতির পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো, এই প্রশ্নটা কিন্তু একবার পড়া হয়ে গেছে, আমি এটা আর বলছি না। উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে তা গত 30 বছরে কমে গেছে প্রায় 5%, 10%, 20%, 40%। উত্তর অপশান ডি, 40%। হিমালয়ের বরফ গলা জলে এশিয়ার যতগুলি বড় বড় নদী পুষ্ট হয় তা সংখ্যা 3টি, 6টি, 9টি, 19টি। উত্তর অপশান সি, 9টি।
গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতির পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো 159টি, 259টি, 359টি, 459। উত্তর অপশান সি 359। আজকের পৃথিবীতে যত সংখ্যক জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা মেলে তা হলো প্রায় 1.5 লাখ, 2 লাখ, 3.5 লাখ, 6.5 লাখ। উত্তর অপশান সি 3.5 লাখ। একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে 26 কেজি, 32 কেজি, 47 কেজি, 99 কেজি। উত্তর অপশান বি 32 কেজি। অরণ্য উদ্ভিদরা হলো, প্রশ্নটি পড়া হয়ে গেছে আর পড়ছি না। প্রবাল প্যাচারে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে তা হলো, পড়ছি না, প্রশ্নটা পড়া হয়ে গেছে। অরণ্যের বেশিরভাগ প্রাণী হলো, এটাও পড়া হয়ে গেছে একবার। সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার, এটাও কিন্তু একবার পড়া হয়ে গেছে, আমি আর এটা বলছি না। গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তা হলো 159টি, 259টি, 359টি, 459। উত্তর অপশান সি 359। 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে প্রায় 10 সেমি, 20 সেমি, 30 সেমি, 70 সেমি। উত্তর অপশান ডি 70 সেমি। পৃথিবীর মোট প্রাণীর প্রজাতির মধ্যে ভারতে রয়েছে, এটা একবার পড়া হয়ে গেছে, আমি আর পড়ছি না। চোয়ালের হাড় ক্ষয়ে কোন রোগ হয়, এটাও একবার হয়ে গেছে, আমি আর পড়ছি না, এটাও একবার হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর যত শতাংশ প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গেছে তা হলো 5%, 6%, 16%, 26%। উত্তর হবে অপশান সি 16%। এরপরে আসছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের উত্তর। প্রথমে থাকছে শূন্যস্থান পূরণ। প্রবাল বা কোরালরা একসঙ্গে দল বেঁধে ড্যাশ করে বাস করে কলোনি। উত্তর হবে বাহক ড্যাশ দ্বারা সংক্রমিত রোগ হলো ডেঙ্গু, মশা। ড্যাশ অরণ্য পরিবেশে সব রকম জৈব অজৈব উপাদানের ভাণ্ডার, এটা হলো ম্যানগ্রোভ। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ড্যাশটি প্রজাতি ধ্বংসের মুখে, 15,500টি। পরিবেশের ড্যাশ এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগণ কমে যাচ্ছে। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। যে বরফের স্তর রয়েছে তা গত 30 বছরে ড্যাশ % কমে গিয়ে পাতলা হয়ে গেছে। এটার উত্তরটা কিন্তু এটা হবে না, এটা একটুখানি ঠিক করে নেবে তোমরা, উত্তরটা একটু ভুল আছে। এরপরে আসছে আমরা সত্য মিথ্যা নির্বাচন করো এই টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর। আজকের পৃথিবীতে প্রায় 3.5 লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়, সত্য। পৃথিবীতে মোট জীবের প্রায় 10% হলো প্রাণী, মিথ্যা। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সত্য। প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, সত্য। অরণ্যের প্রাণীরা হলো উৎপাদক, মিথ্যা। বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল, সত্য। আবহাওয়ার হচ্ছে জলবায়ুর দীর্ঘ সময়ের গড় অবস্থা, মিথ্যা। পৃথিবীর প্রায় 99% হিমবাহের অবস্থানের উত্তর ও দক্ষিণ মেরুতে, সত্য। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি, সত্য। পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার হলো হিমবাহ, সত্য। আজকের পৃথিবীতে প্রায় 3.5 লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়, সত্য। সৌরজগতের পৃথিবীতে একমাত্র জীবন ও জীব বৈচিত্র্য আছে, সত্য। এরপরে আসছি আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন এবং উত্তর। 2007 সালে ভারতবর্ষে কতবার মৌসুমি নিম্নচাপ ঘটে? 4 বার। পৃথিবীর সমুদ্রের তলের কত শতাংশ প্রবাল প্রাচীর অধিকার করে রয়েছে? 0.1%। চন্দ্রমল্লিকা ফুল কখন ফোটে? চন্দ্রমল্লিকা ফুল নভেম্বর ডিসেম্বর মাসে ফোটে। কোন অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়? ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়। আমাদের দেশের এই পর্যন্ত কতগুলি প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদি খোঁজ পাওয়া গেছে? আমাদের দেশে এই পর্যন্ত প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে। ভারতের 2টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। ভারতের 2টি বায়োডাইভার্সিটি হটস্পট হলো পূর্ব হিমালয় এবং ইন্দো বর্মা। ফসিস রোগটি কোন পদার্থের অভাবে হয়? শ্বেত সালফারের প্রভাবে মানুষের ফসিস রোগ হয়। উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও। ব্যাঙ, ঘাসফড়িং, ময়ূর, ঘাস, সাপ। সঠিক পর্যায়টি হলো ঘাস, তারপরে ঘাসফড়িং, তারপরে ব্যাঙ, তারপরে সাপ, তারপরে ময়ূর। মানুষের 2টি পেশাগত রোগের নাম লেখো। একটা হচ্ছে ফসিস, একটা হলো অ্যাসবেস্টোসিস। কোন রোগটি অপর নাম ডাইভার্স ডিসিজ বা ডুবুরি রোগ? প্রবাল প্যাচেরে বসবাসকারী 2টি প্রাণীর নাম লেখো। বিভিন্ন প্রকার মাছ ও স্পঞ্জ হলো প্রবাল প্যাচেরে বসবাসকারী 2টি প্রাণী। কোন রোগটি অপর নাম ডাইভার ডিজিজ বা ডুবুরি রোগ? কাইসন ডিজিজ রোগটির অপর নাম হলো ডাইভার ডিজিজ বা ডুবুরি রোগ। এরপরে আসছে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই টাইপের প্রশ্ন এবং উত্তর। এর মার্কস থাকছে কিন্তু 2 মার্কের। প্রথমে আসছি আমরা আবহাওয়া কাকে বলে?
কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সর্বদা পরিবর্তনশীল গতিময় বায়ুমণ্ডলীয় অবস্থানকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়ে আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলা হয়। জলবায়ুর প্রকৃতিতে স্থায়ী হয় এবং সাধারণত তেমন কোনো পরিবর্তন ঘটে না। এরপরে আসছি আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। এটা কিন্তু 3 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে অথবা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। 2 নম্বরের জন্য আসলে 2টি লিখতে হবে, 3 নম্বরের জন্য আসলে 3টি লিখতে হবে। এক এক করে বলছি। কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। কোনো বিস্তীর্ণ অঞ্চলে কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এটা হলো একটা। 2 নম্বর আসছি আমরা, আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা, জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা। আবহাওয়ার কোনো স্বল্প পরিসরে সীমাবদ্ধ স্থানে বায়ুমণ্ডলের সাময়িক অবস্থান সূচিত করে। জলবায়ু একটি বিস্তীর্ণ অঞ্চলে বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। 4 নম্বর আসছি আমরা, কোনো স্থানে আবহাওয়ার প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। প্রতিদিনের ব্যবধানে কোনো জলবায়ু পরিবর্তিত হয় না। স্থানভেদে আবহাওয়া সহজে পরিবর্তিত হয়। স্থানভেদে ও ঋতুভেদে জলবায়ু পরিবর্তিত হয়। আবহাওয়া হলো জলবায়ুর বিভিন্নতা, জলবায়ু হলো বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। এখানে 6টির মতো পার্থক্য আছে, তোমরা যে কোনো 3টি খুব ভালো করে মুখস্থ করে রাখবে। এরপরে আসছি আমরা, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো। প্রথমে আসছি কাকে বলে? বায়ুমণ্ডলে পুরু গ্যাসীয় পদার্থের স্তর ভেদ করে বিকিরিত তাপ মহাকাশে ফিরে যেতে না পেরে ভূপৃষ্ঠে আবদ্ধ হয় এবং এর ফলে সমস্ত পৃথিবীতে যে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্ত অবস্থা তৈরি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। এর ফলাফল কি? 1 নম্বরে আসছি আমরা, হিমবাহ ও মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে সমুদ্রের উপকূলবর্তী দেশগুলিতে অঞ্চলগুলিতে জলে নিচে ডুবে যাবে। 2 নম্বরে আসছি, বরফ গলা জলে পুষ্ট নদীগুলি ধীরে ধীরে শুকিয়ে যাবে। বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা, খরা, নিম্নচাপের প্রকোপ বৃদ্ধি পাবে। জলচক্র ব্যাহত হবে এবং বনাঞ্চলের আয়তন ক্রমশ কমতে থাকবে। ফসল ক্ষতিগ্রস্ত হবে, জীববৈচিত্র্য ধ্বংস হবে, মেরু প্রদেশে প্রাণী অস্তিত্ব বিপন্ন হবে, ভূগর্ভস্থ জল দূষিত হবে, ভূমিক্ষয় বৃদ্ধি পাবে, নানাবিধ রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। এখানে অনেক কটি কিন্তু পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে কমপক্ষে তোমরা 4টি কিন্তু অবশ্যই ভালো করে পড়ে রাখবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হ্রাসের উপায় কি কি? প্রথাগত জীবাশ্ম জ্বালানি থেকে শক্তি উৎপাদন বন্ধ করে অচিরিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়াতে হবে। বায়ু দূষণের জন্য গ্যাস দায়ীগুলি এবং গ্রিনহাউস গ্যাসগুলি যাতে বায়ুমণ্ডলের মিশতে না পারে, এখানে কিন্তু এখানে মিশতে না পারে এখানে লেখা আছে, এটা কারেকশন করে নেবে, মিশতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বনসৃজন করে বনভূমির পরিমাণ বৃদ্ধি করতে হবে, সেই সঙ্গে অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে। এসি ফ্রিজের সিএফসির পরিবর্তে অন্য কোনো বিকল্প গ্যাসের ব্যবস্থা করতে হবে। পেট্রোল ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার বাড়াতে হবে। নিজস্ব গাড়ি ব্যবহার কমিয়ে পুল কার সিস্টেম চালু করতে হবে বা গণপরিবহনে বেশি করে ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক শক্তির অপচয় রোধ করতে হবে। বায়ুকল, সোলার কুকার, সোলার হিটার, সোলার চার্জারের মাধ্যমে ব্যবহার বাড়াতে হবে। জনসাধারণকে বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব সম্বন্ধে অবহিত করতে হবে। এর জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। এখানে অনেক কটি পয়েন্ট আছে, তোমরা কিন্তু কমপক্ষে এর মধ্যে থেকে 4টি পড়ে রাখবে। এরপরে আসছি আমরা, জীববৈচিত্র্য কাকে বলে এবং জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করো। জীববৈচিত্র্য কাকে বলে আসছি প্রথমে, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র বা পরিবেশের বা বাসস্থানে বসবাসকারী সমস্ত জীবের মধ্যে বিভিন্নতা বর্তমান তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। বিজ্ঞানী W.G. রোসেন 1985 সালে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এরপরে আসছি প্রকারভেদ। জীববৈচিত্র্যকে 3 স্তরে ভাগ করা যায়, যথা 1 রকমের জিনগত বৈচিত্র্য, জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিনের বিভিন্নতার উপর ভিত্তি করে জীবের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। প্রজাতির বৈচিত্র্য, কোনো ভৌগোলিক অঞ্চলে যত প্রকারের প্রজাতি থাকে তাকে প্রজাতির বৈচিত্র্য বলে। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন রকমের জীব সম্প্রদায় বসবাস করে। জীব বাস্তুতন্ত্রে অজৈব উপাদানের প্রকৃতি অনুযায়ী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্নতা দেখা যায়, একে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে থাকে। এটি আবার 3 প্রকার হয়, যথা আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। এরপরে আসছে আমরা প্রবাল প্রাচীর কাকে বলে এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রবাল প্রাচীরের গুরুত্ব কী। প্রবাল প্রাচীর হলো একসঙ্গে পাশ করে অনেক প্রবালের, এখানে কিন্তু বাস করে হবে, এটা বানানটা ঠিক করে নেবে, একসঙ্গে বাস করে অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল যে শক্ত পাখির মতো গঠন করে তাকে প্রবাল প্রাচীর বলে।
জীববৈচিত্র্য রক্ষায় প্রবাল প্রাচীরের গুরুত্ব। পৃথিবীর সমুদ্রতলের প্রায় 0.1% স্থান দখল করে থাকা প্রবাল প্রাচীর প্রায় 25% সামুদ্রিক প্রজাতির জীবের আশ্রয়স্থল। মাছ, মোলাস্কা জাতীয় প্রাণী, অ্যাকোইনোডার্মাটা, স্পঞ্জ, ক্রাস্টেসিয়া প্রভৃতি বহু প্রাণীর আশ্রয়স্থল এই প্রবাল প্রাচীর। জীববৈচিত্র্য ধারণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মৃত প্রবালের কঙ্কাল থেকে বিভিন্ন শৌখিন দ্রব্য প্রস্তুত করা হয়। নেক্সট প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে জীবের অস্তিত্ব বিপন্ন হচ্ছে তার বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের ফলে জীবের পরিচিত পরিবেশ আস্তে আস্তে হারিয়ে যায়। কিছু প্রাণীরা এই অপরিচিত পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। যেসব প্রাণীরা এই পরিবেশে মানিয়ে নিতে পারে না তাদের অস্তিত্ব সংকটপূর্ণ হয়ে যায়। যেমন মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার জন্য মেরু ভল্লুক, এম্পেরর পেঙ্গুইন, মেরু শিয়াল প্রভৃতির অস্তিত্ব বিপন্ন হচ্ছে। মহাসাগরে জলের অম্লতা, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ধ্বংস হচ্ছে কোরাল রিফ। পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্যালিপটাস পাতার খাদ্যগুণ কমে যায়, ফলে অস্ট্রেলিয়া কোয়ালা নামক প্রাণীর খাদ্য সমস্যা ভুগছে। পরিবেশ দূষণ কীভাবে জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। পরিবেশ দূষণ জীববৈচিত্র্যকে ধ্বংস করার কারণ হচ্ছে চাষের জমিতে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক একদিকে যেমন ক্ষতিকারক কীটপতঙ্গ প্রাণনাশ করছে, অন্যদিকে তেমনি উপকারী কীটপতঙ্গ, প্রজাপতি, মৌমাছি, ফড়িংয়েরও ক্ষতি করছে। ফলে বাস্তুতন্ত্রে খাদ্যের অভাবে পতঙ্গভুক পাখি ও ব্যাঙের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিষাক্ত রাসায়নিক পদার্থ এসে পড়ায় প্রচুর পরিমাণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। শিল্প ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত বর্জ্য পদার্থ গঙ্গার জলে জমা হয়ে ব্যাপক দূষণ সৃষ্টি করে, ফলে গঙ্গা সূচক ও বহু জলজ প্রাণী মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? এই সমস্ত অরণ্যের বৈশিষ্ট্য কী? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় দক্ষিণবঙ্গের উপকূল ও সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। বৈশিষ্ট্য হলো উদ্ভিদ অতিরিক্ত লবণাক্ত মাটিতে জন্মায়। উদ্ভিদগুলি শ্বাসমূল, অধিমূল ও ঠেসমূল যুক্ত হয়। গরান, গেওয়া প্রভৃতি উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গমন ঘটে। হেতাল নামক খেজুর জাতীয় গাছ পাঁক জলে ঘন জঙ্গল তৈরি করে। এরপরে আসছে আমরা শব্দদূষণের ফলে মানবদেহে কী কী সমস্যা দেখা যেতে পারে। শব্দদূষণের ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে? তীব্র মাথা যন্ত্রণা, অনিদ্রা, স্নায়ু সমস্যা, মানসিক অবসাদ, স্মৃতিশক্তি হ্রাস, কাজের একাগ্রতা নষ্ট হওয়া, হৃদস্পন্দনের গতিবৃদ্ধি পাওয়া, বধিরতা সৃষ্টি করা। বর্তমানে অবিলুপ্ত 3টি প্রাণীর নাম লেখো। মরিশাসের ডোডো পাখি, আইসল্যান্ডের আউট পাখি, উত্তর আমেরিকার বাইসন। ভারতের 3টি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ঘড়িয়াল। ভারতবর্ষে অবস্থিত 2টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। পূর্ব হিমালয় ও সুন্দরবন। এই ছিল এই অধ্যায়ের 1 মার্ক, 2 মার্ক এবং 3 নম্বরের প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো, কারণ চ্যাপ্টার ধরে নাম্বার ধরে কিন্তু আবারও পরপরও ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।